শুরুতেই বলে নিয়েছি, এই গল্পে আমার ভয়েস প্লাস আপনাদের কুকাপোর ভয়েস দুজনেরই খারাপ আসবে। কেননা আমার ঠান্ডা লেগে গেছে, আর আপনাদের কুকাপোর তো গলার অবস্থা আরও অন্যরকম। সে মেবি কিছুদিন ভয়েসও দিতে পারবে না, তার ট্রিটমেন্ট চলতেছে। তো এবার গল্পে আসা যায়। আমেরিকা থেকে দেশে যাওয়ার উদ্দেশ্যে প্লেনে উঠেছি। চিন্তার হতাশা আমার উপর গ্রাস করেছে। আমাকে এতবার বলা সত্ত্বেও আমেরিকায় আসেনি, কিন্তু আজ কি হয়েছে? হসপিটাল বেডে শুয়ে আছে। আমেরিকায় এমন কোনো ডাক্তার নেই যে ডাক্তারগুলোকে আমি আম্মুর কিডনির জন্য দেখেছি, কিন্তু কোনো ডাক্তারের ক্লিনিকেই আম্মুর কিডনি ম্যাচিং হয়নি। এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি নিজের মাকেই বাঁচাতে না পারি? শেষমেশ বাংলাদেশের কারো একজনের কিডনির সাথে আম্মুর ম্যাচ হয়, ওর সাথে ডিল করে কিডনিটা নেওয়ার জন্য বলেছি, তাই বাংলাদেশে যাচ্ছি। আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি আবির, আবির চৌধুরী। আমার পরিবারের আমার মা ছাড়া আর কেউ নেই। ছোটবেলায় আমার বাবা মারা যায় যখন আমার 15 বছর বয়স। আমাদের অনেক বড় একটা বিজনেস ছিল, তাই সেই 15 বছর বয়স থেকে আমি আব্বুর বিজনেসটা এখনো সামলাচ্ছি। আমাকে সবসময় আমেরিকায় থাকতে হয়, কারণ আমেরিকাই আমাদের বিজনেসটা। আম্মুকে হাজারবার বলা সত্ত্বেও আম্মু আমেরিকায় যায়নি, নিজের দেশেই থাকবে বলে জিদ ধরে বায়না ধরে আজও এত বছর ধরে বাংলাদেশে রয়েছে। আম্মুর থাকার জন্য প্রত্যেকটা জায়গায় আমি একটা করে বাড়ি করে রেখেছি, কিন্তু আম্মু সবগুলো বাড়িতে মানুষকে ভাড়া দিয়ে রেখেছে, নিজে থাকার জন্য একটা ছোট্ট বাড়ি রেখেছে। কতবার বলেছি যে ভালোভাবে থাকার জন্য, তার জন্য একটা বাংলো তৈরি করেছি। তা তো সে থাকে না। আজকে কি হয়েছে? সে আজকে হসপিটালে শুয়ে আছে বেডের মধ্যে। আমার কিছু ভালো লাগছে না। কপালের মধ্যে চিন্তার একটা ভাঁজ পড়ে আছে। প্রায় দীর্ঘ 7 ঘন্টা পর এয়ারপ্লেনটা বাংলাদেশে ল্যান্ড করে। এয়ারপোর্ট থেকে বের হতে ড্রাইভার এসে আমার ব্যাগটা নিয়ে গাড়িতে ওঠায়, এরপর সোজা আমার বাংলো বাড়িতে নিয়ে যায়। ওখান থেকে ফ্রেশ হয়ে সোজা হসপিটালে চলে যাই। হসপিটালে গিয়ে ডাক্তারকে বলে উঠি, আপনাদের সমস্যা কি? আপনারা এখনো কেন অপারেশন শুরু করছেন না? আর আপনাদেরকে আমি এত কারি করে টাকা দিচ্ছি, তার কোনো হিসেব নেই। সব থেকে বড় হসপিটাল এটা, এখানে যত ইনভেস্ট হয় আমি করি, এরপর আপনারা আবার মায়ের ট্রিটমেন্ট করছেন না কেন? সমস্যা কি আপনাদের? স্যার, আপনি প্লিজ শান্ত হন। আমরা আপনার মায়ের জন্য সব জায়গায় কিডনির জন্য খোঁজ করেছি, কিন্তু কারো সাথে আপনার মায়ের কিডনির সাথে ম্যাচ হচ্ছে না। আমি একজনকে খুঁজে পেয়েছি, ওনার সাথে আমার কথা হয়েছে, এবং কি প্লাস ওনাকে আমি সবকিছু খুলে বলেছি, কিন্তু সে এখন কল ধরছে না। আমার প্রচুর পরিমাণ রাগ হচ্ছে। স্যার, আপনি এক কাজ করুন, আপনি নাম্বারটা ট্র্যাক করে ওনার কাছে চলে যান। এখন আপনিই বলুন, আমার মায়ের চিকিৎসার জন্য আর কত সময় বাকি আছে? আপনাকে আগামী 2 দিনের ভেতরে যদি আপনার মাকে কিডনি না দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার মাকে আমাদের দ্বারা বাঁচানো সম্ভব হবে না। আমি আর কোনো কথা বললাম না। ওখান থেকে গাড়ি বের করে মেয়েটার নাম্বার ট্র্যাক করার জন্য কল করে বলি, তখন মেয়েটার নাম্বার ট্র্যাক করে লোকেশনটা আমাকে পাঠিয়ে দেয়। লোকেশনটা অনুযায়ী আমি মেয়েটার কাছে যেতে লাগি। আমার একটা স্বপ্ন, আমি আমেরিকায় যাব, কিন্তু আমার আমেরিকা যাওয়ার জন্য এতগুলো টাকা কেউ দেবে না। তাই বাসা থেকে না বলে জমির কাগজটা বিক্রি করে দিয়ে 7 লক্ষ টাকা একটা অফিসে জমা দিয়ে তারা বলেছে আজকে 2 দিন পরেই আসতে। আপনাদেরকে তো আমার পরিচয় দেওয়াই হলো না। আমার নাম হচ্ছে নীরা, মা বাবার একমাত্র সন্তান, কিন্তু আমরা অনেক গরিব। আমার ইচ্ছে আমি আমেরিকায় গিয়ে একটা ভালো জব করব, কিন্তু আমি কোথায় কিভাবে কি করব বুঝতে পারছি না। দেখলাম একটা কোম্পানি থেকে ওইখানে সবাইকে আমেরিকা নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছে। তাই আমি বাসা থেকে না বলেই জমির কাগজটা এনে জমি বিক্রি করে 7 লক্ষ টাকা জমা দিয়ে আজকেই অফিসে যাচ্ছি। অফিসের ভিতরে ঢুকতেই দারোয়ান বাধা দিয়ে বলে উঠলো, এই যে ম্যাম, আপনি এখানে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে? এই অফিসে আমি 7 লক্ষ টাকা জমা দিয়েছি, ওরা আমাকে আমেরিকা নিয়ে যাওয়ার জন্য ভিসা দিবে বলেছে। দেখুন, এখানে আপনার কোনো ভিসা দেওয়া হবে না। আরে, আপনি এখান থেকে চলে যান। মানে আপনি এসব কি বলছেন? আমি আমার জমি বিক্রি করে 7 লক্ষ টাকা ওদেরকে দিয়েছি, আর আপনি বলছেন কোন বিষয়, মানে কোনো বিষয় হবে না? এটা কেমন ধরনের কথা? এটা মামা বাড়ির আবদার নাকি? আপনি বলবেন আর আমি চলে যাব? দেখুন, আপনাকে তো একটা অপশন দিয়েছেন, কিন্তু সেই অপশনটা আপনি তো নিয়েছেন। দেখুন, ওই ম্যানেজারটা বলেছে ওকে আমি বিয়ে করার জন্য, ওকে আমি কখনোই বিয়ে করব না। ও একটা খারাপ, ওকে আমি বিয়ে করে কাপল হয়ে কখনোই আমি আমেরিকায় যেতে চাই না। আমি ভালোভাবেই বলেছি, আবার টাকাও ফেরত দেন। দেখুন, আপনি তো টাকা পাবেন না, আর এখান থেকে চলে যান। দারোয়ানটি আমাকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দেয়। আমি তো কি করব কিছুই বুঝতে পারছি না। রাস্তার উপরে বসে আছি, ফোনের মধ্যে তো রিং বেজেই যাচ্ছে, কিন্তু আমি তো চিন্তার মধ্যে ডুবে আছি। এতগুলো টাকা জমি বিক্রি করার পরে এখন আমার কি হবে? ম্যানেজার বলছে যদি কাপল না হই তাহলে ভিসা দিবে না। এখন আমি কোথায় পাবো, কি করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ট্র্যাক করে একটা অফিসের সামনে এসে থামলাম, কিন্তু মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। একটা কল করলাম, দেখলাম রিং বাজছে, কিন্তু মেয়েটা ধরছে না। ট্রাই করতে লাগলাম, আর ওপাশ থেকে আর এপাশ খুঁজতে লাগলাম।
তখনই সামনে দেখলাম একটা মেয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। আবার কল করলাম, তখন দেখলাম মেয়েটা ব্যাগ থেকে ফোনটা হাতে নেয় আর হ্যালো বলে। তখন মেয়েটার কাছে গিয়ে বলে উঠলাম, এই যে হ্যালো, আপনি কি মিস নীলা? হ্যাঁ, জি বলুন, আমি নীলা। কেন, কি হয়েছে? জি, আসলে আমি ডাক্তারের ওখান থেকে এসেছিলাম। আমি হসপিটাল থেকে আসি আপনার কাছে। আপনি হসপিটাল থেকে এসেছেন? ও, আমি ভাবলাম আপনি এম্বাসি থেকে এসেছেন। সরি, আপনার কথা বুঝতে পারলাম না ঠিক। আপনার বোঝার প্রয়োজন নেই, আপনি কেন এসেছেন সেটা বলুন। আসলে আমি আমার মায়ের। আপনি দাঁড়িয়ে কথা বলছেন কেন? বসুন। মেয়েটা ড্রেনের পাশে ফ্লোরটা দেখিয়ে দিয়ে আমাকে বলল। আমার একটু বিরক্ত লাগলো। দেখুন, সরি, আমি সব কমফোর্টেবল নই। আমি আপনাকে যা বলতে চাচ্ছি, আসলে আমার মায়ের। আমি কথাটা বলার মাঝখানে মেয়েটা বলে উঠলো, দেখুন, আমি বসে আছি আর আপনি দাঁড়িয়ে কথা বলছেন। আমার ঘাড় উঁচু করে আপনার সাথে কথা বলতে হচ্ছে, এই জন্য আমার সমস্যা হচ্ছে। আর আপনার এখানে ফুটপাত বসতে কি কোনো সমস্যা হবে? স্ট্যাটাসে লেগে যাবে আপনার? মেয়েটার কথায় আমার প্রচুর পরিমাণ রাগ হয়। তখন মেয়েটাকে রাগী গলায় বলতে শুরু করি, দেখুন প্লিজ, আপনি কি চুপ করে আমার দুটো কথা শুনতে পারেন? আমি আপনাকে কি বলতে চাচ্ছি তা তো আপনি শুনবেন। আপনি কাকে রাগ দেখিয়ে এমন কথা বলছেন? হ্যাঁ, এই নীলাকে আপনি রাগ দেখিয়ে কথা বলছেন? দেখুন মিস, আমি খুবই দুশ্চিন্তা এবং হতাশার মধ্যে আছি। আমি একজনের জীবন মরণ নিয়ে আপনার কাছে কথা বলতে এসেছি, আর আপনি একবার বলছেন ঘাড় উঁচু করে কথা বলছি, আবার বলছেন এখানে বসতে। আপনি কি বোঝার কোনো চেষ্টা করছেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি? আমি আজকে বিপদে পড়েছি, তাই আজকে আপনার ধারে এসেছি। তাই আপনি বলছেন। কি আশ্চর্য বিষয়, আপনি এমন করে কথা বলছেন কেন? আচ্ছা বলেন, আপনি কি জন্য এখানে এসেছেন সেটা বলেন। হ্যাঁ, ওই সময় আমি বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু আমার এখন কোনো টাকার প্রয়োজন নেই, তাই আমি বিক্রি করবো না। দেখুন, আপনার কিডনি এটা আমার মায়ের সাথে ম্যাচ হয়েছে, আর আমি সেখানে এটা আপনার কাছ থেকে নিতে চাই। আর যত টাকা লাগুক আমার কোনো সমস্যা নেই। আমার কিডনির প্রয়োজন, আমার মাকে বাঁচাতে হবে। তার বিনিময়ে আপনাকে যা দেওয়ার প্রয়োজন আমি আপনাকে তাই দিব। যত টাকা লাগে আমি দেব, কোনো সমস্যা নেই। দেখুন, ওই সময় আমার টাকার প্রয়োজন ছিল, তাই আমি বিক্রি করার জন্য বলেছিলাম। এখন আমার টাকার প্রয়োজন নেই, তাই আমি বিক্রি করতে চাই না। হোয়াট লনসেন্স! আপনি তাহলে ওই সময় বলেনি কেন? তাহলে তো আমি অন্য জায়গায় ট্রাই করতাম। এখন এই সময় আমি কিভাবে দেখব? আপনি এমন ধরনের কথা বলতে পারেন না। এই যে মিস্টার, আপনি আমার সাথে এভাবে রেখে কথা বলছেন কেন? একদম আমার সাথে রেখে কথা বলবেন না। আমি মেয়েটার কথায় খুব বিরক্ত হচ্ছি, কিন্তু কি করব, কোনো উপায় নেই। তাই ফ্লোরে ও পাশে মেয়েটার পাশে বসলাম। মেয়েটা একটু কাছ থেকে দূরে সরে বসলো। তখন মেয়েটার কাছে গিয়ে হাত জোর করে বলতে লাগলাম, প্লিজ দেখুন, আপনার কিডনি ছাড়া আমার মাকে বাঁচানো সম্ভব না। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। দেখুন, তখনই আমার অফিস থেকে ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি আমেরিকা থেকে কল করেছে। কলটা রিসিভ করে ও পাশ থেকে বলে ওঠে, আজকে রাতের মধ্যে একটা মিটিং আছে, তাই আমেরিকায় যেতে হবে। হোয়াট লনসেন্স! আমি আজকে রাতের মধ্যে কিভাবে ইউএসএ যাব? এখনই তুমি ক্যান্সেল করে দাও, আমার মিটিংয়ে যাওয়া হবে না। এখানে আমি আমার মাকে নিয়ে পড়ে আছি, আর তোমরা আমাকে বিরক্ত করছো। কলটা কেটে দিলাম। তখন মেয়েটা বলে ওঠে, ওই ছেলেটার কথা শুনে বুঝে গেলাম। আচ্ছা, আপনি কি আমেরিকায় যাচ্ছেন? বিজনেস ক্লাস নাকি ট্যুরিস্ট? না, আসলে আমার বাড়ি বাংলাদেশে, কিন্তু আমি আমেরিকায় সেটেল। ওখানে আমি থাকি, ওখানে আমার বিজনেস আছে। ও যাই হোক, প্লিজ, আমার খুবই প্রয়োজন। আমার মাকে বাঁচাতে হলে আপনার কিডনির প্রয়োজন। আমি এই মুহূর্তে এইটা 48 ঘন্টার ভিতরে কিভাবে একটা কিডনি ম্যানেজ করবো বলেন? আমি কি আপনার জন্য কিডনি নিয়ে বসে আছি নাকি? আমি তো একবার বললামই আমার টাকার প্রয়োজন নেই। মেয়েটা কথাটা বলে ওখান থেকে চলে যায়। আমার খুব বিরক্তি ফিল হয়, কি করবো কিছুই বুঝতে পারছি না। তাই গাড়িটা নিয়ে বের হয়ে যায় অন্য হসপিটালের দিকে কিডনি খোঁজার উদ্দেশ্যে। বাংলাদেশের সব হাসপাতাল খুঁজেও একটাও আমার মায়ের সাথে ম্যাচ করা কিডনি খুঁজে পাইনি। তাই হতাশ মনে বাসায় বসে আছি। এই ঢাকা শহরে এসেছিলাম মূলত আমেরিকায় যাবো বলে। ছোটবেলা থেকে আমার স্বপ্ন আমি আমেরিকায় যাব, একটা জব করে নিজের ফ্যামিলি দেখাশোনা করবো। ছোট্ট একটা বাসা ভাড়া থাকি, সেই বাসাতে এখন যাচ্ছি। একটু সময় পরে সামনে আসলাম, সামনে এসে দেখি তালা ঝুলানো। তখনই বাড়িওয়ালার ছেলে বলতে লাগলো, কি মিস, আজ কতদিন হলো বাসা ভাড়া দিচ্ছেন না? এই নিয়ে আপনার 4 মাসের বাসা ভাড়া জমি আছে। কি কোথায় যাচ্ছেন আর কোথায় আসছে তার কোনো ঠিক নেই। প্লিজ ভাইয়া, আমি আপনার সব গাড়ি ভাড়া শোধ করে দেবো, আজকে চাবিটা একটু দেন। কিভাবে আর কতদিন? আপনার 4 মাসের বাসা ভাড়া জমি আছে, বাসা ভাড়া দিচ্ছেন না, তার উপর রাস্তার এদিক ওদিক হাঁটছেন। কাছে কোন ছেলের কাছে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন তা তো ঠিকই বুঝতে পারছি। দেখুন ভাইয়া, আপনি বাসা ভাড়া পাবেন, আমি আপনার বাসা ভাড়া সামনের মাসে ক্লিয়ার করে দেবো। এমন ধরনের কোনো কথা বলবেন না। বাবা আবার রাগও দেখাচ্ছেন। সমস্যা নেই, আপনাকে এ মাস পর্যন্ত সময় দিলাম। এই মাসের ভিতরে যদি ক্লিয়ার না করেন তাহলে কিন্তু আপনার খবর আছে। এই মাসের শেষ কিন্তু। ছেলেটার কাছ থেকে চাবিটা নিয়ে ভিতর প্রবেশ করলাম। এই বাসায় থাকা যাবে না, কারণ বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার ছেলে দুজনের মন মানসিকতা খুবই নোংরা স্বভাবের। বসে আছি, কি করবো কিছুই বুঝতে পারছি না। ওদের টাকা দিতে হবে কাল, বা কষ্টের মধ্যে ওদের টাকা যদি ক্লিয়ার না করি তাহলে কি করে যে ফেলবে আমার সাথে সেটা আল্লাহই জানে। এরপরে আবার আমাকে একজন ছেলে ম্যানেজ করতে হবে।
2 বছরের কাপড়ের জন্য, কিন্তু কি করব বুঝে উঠতে পারছি না। তখনই মনে পড়লো ওই সময় ছেলেটার কথা। ছেলেটার মা হসপিটালে, যদি আমার কিডনি পায় তাহলে মা সুস্থ হবে। তখন ভাবলাম ছেলেটাকে সাহায্য করি, তাহলে আমার সাহায্যটাও হয়ে যাবে। যা বাবা, ঠিক তাই কাজ। হসপিটাল থেকে ছেলেটার ঠিকানা নিয়ে বাড়ির সামনে গেলাম। বাড়িটার সামনে এসে তো আমি অবাক হয়ে গেলাম। এত বড় বাড়ি, এত আলিশান বাড়ি আমি জীবনে কখনো দেখিনি। দারোয়ান আমাকে ঢুকতে কেউ দিবে না, দিবে কিনা তার সন্দেহ। দারোয়ান সামনে গেলাম, তখন দারোয়ান বলে ওঠে, ম্যাডাম, আপনি কার কাছে এসেছেন এখানে? আসলে এখানে যে স্যার আছে ওনার নাকি কিডনির প্রয়োজন, তাই আমি এসেছি ওনার কাছে। হ্যাঁ ম্যাডাম, স্যার খুবই দুশ্চিন্তার মধ্যে আছে। সারাদিন কিছু খায়নি, আর সারাদিন ধরে উনি খুঁজে বেরিয়েছে। একবারই হসপিটাল, আরেকবার ওই হসপিটাল। এই সারাদিনে মাত্র এসেছে। আপনি যান, আপনার কথা শুনলে উনি একটু খুশি হবে। আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখি মাথায় হাত দিয়ে যায়। উনি বসে আছেন, মাথায় হাত দিয়ে উনি বসে আছেন। আমি কাছে যেতেই উনি আমাকে দেখে বলে ওঠে, আপনি আপনি এখানে কেন? আসলে আমি আপনার মাকে কিডনি দেওয়ার জন্য প্রস্তুত আছি। রিয়েলি? আপনি সত্যি বলছেন? আপনি তো বলেছেন আপনি যে আমার কি উপকার করছেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি কি যে একটা দুশ্চিন্তার মধ্যে আছি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার যত টাকা লাগে আমি দিব, যত খুশি। আপনি আমার লিখে নিন, সমস্যা নেই। আমি আপনাকে চেক দিচ্ছি। আপনি যত অ্যামাউন্ট প্রয়োজন আপনি এখানে লিখে নিন। আমার টাকা পয়সা নেই, আমার অন্য কিছু লাগবে। বলুন আপনার কি লাগবে? আমার সিটিজেন লাগবে। কি বলছেন? আমি আপনাকে সিটিজেন কিভাবে দিব? সেটা আমি কি করে বলবো তা আপনি জানেন। আপনার কিডনির প্রয়োজন, আমি আপনাকে দিব। আর আপনি আমার যা প্রয়োজন তা দিবেন, তাতে আমার জানার প্রয়োজন নেই। দেখুন, আপনি যা চাচ্ছেন তা আমার হাতে আছে না। এটা একদম গভর্নমেন্টের কাজ। এটা আমি আপনাকে কিভাবে দিব? প্লাস এটার জন্য একজন কাপলের প্রয়োজন, এবং কি সিটিজেনশিপ পাওয়ার এত সহজ না। হ্যাঁ, তা তো আপনি দেখবেনই। আপনি কি এখন বলছেন আমি আপনার জন্য পাত্র দেখবো? এত কষ্ট আপনাকে করতে হবে না। ইউ ক্যান ম্যারি মি। সো হোয়াট? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি বোঝে কথা বলছেন? হ্যাঁ অবশ্যই। জাস্ট আমরা কন্ট্যাক্ট বিয়ে করবো 2 বছরের জন্য। 2 বছর পর আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। তখন আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায় চলে যাবো, কোনো সমস্যা নেই। আপনি জানেন আমার আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে। 2 বছরের তো বিষয়। আপনি তখন না হয় আমাকে ডিভোর্স দিয়ে অন্য কোনো একটা মেয়েকে বিয়ে করবেন, সমস্যা নেই। আপনি কিন্তু আমার অসহায়তার সুযোগ নিয়েছেন। দেখুন, আমি আপনার থেকেও অসহায়, আর আপনার উপরই সবকিছু ডিপেন্ড করে। তখনই হসপিটাল থেকে কল আসে। কলে ডাক্তার বলে ওঠে, দেখুন, ইমার্জেন্সি আপনার আম্মুকে অপারেশন করতে হবে। যদি অপারেশন না হয় তাহলে কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না। আমার আর কোনো কিছু মাথায় ঢুকছে না, তাই আমি মেয়েটাকে বলে দিলাম, ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনার সাথে রাজি আছি। আপনি যা বলছেন আমি তাই করব। আপনি প্লিজ চলুন, আপনাকে আমার এখন প্রয়োজন। মেয়েটাকে নিয়ে হাসপাতালে চলে যাই। মেয়েটাকে নিয়ে ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে যাই। বাইরে বসে আছি, অপারেশন চলছে। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার এসে বলে, মিস্টার আবির চৌধুরী, আপনার চিন্তার প্রয়োজন নেই। আপনার মা এখন মোটামুটি সুস্থ আছে। যিনি কিডনি দিয়েছেন তার শরীরটাও ভালো নয়, অজ্ঞান হয়ে আছে। আচ্ছা ডাক্তার, তাহলে ওদের জ্ঞান কখন ফিরবে? আপনার মায়ের আগামীকাল সকাল ছাড়া জ্ঞান ফিরবে না, আর ওনার কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার। ডাক্তার চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটার জ্ঞান ফিরে। এরপর মেয়েটার কাছে যাই। মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে বলি, আপনার শরীর এখন ঠিক আছে তো? আপনি এখনই আমার সাথে কাজে অফিসে চলুন। আপনাকে আমাকে এখনই বিয়ে করতে হবে। এরপরে কন্ট্রাক্ট ম্যারেজ করতে হবে। বিয়ের কাগজটা ওদেরকে দিতে হবে, নয় আমাকে ওরা ভিসা দিবে না। আপনার জন্য যেহেতু আমি আমার মাকে ফিরে পেয়েছি, তাই আমি আপনার সব কথা রাখবো। এরপর মেয়েটাকে সাথে নিয়ে কাজী অফিসে যাই। কাজী অফিস গিয়ে বিয়ে করে এরপর একটা কাগজ মেয়েটার হাতে দিয়ে আমার কাছে রাখি। মেয়েটা কাগজটা নিয়ে একটা অফিসে জমা দিয়ে আসে। চলেন, এখন আপনাকে আপনার বাসায় পৌঁছে দিই। আচ্ছা মিস নীলা, বলেন আপনি কোন বাসায় থাকেন? দেখুন, আমার যেহেতু এখন বিয়ে হয়েছে, আমাকে এখন মিস বলার প্রয়োজন নেই, শুধু নীলা বলে ডাকবেন। আর আমি ওই যে সামনের গলিতে 3 নম্বর বাড়িটায় থাকি, ওখানে নামিয়ে দিলেই হবে। ওখানে আমি ছোট্ট একটা রুম ভাড়া বাসা নিয়ে থাকি। এরপরে দুজনে গাড়িতে উঠে নীলাকে ওর বাসায় পৌঁছে দিব। একই সময় পর পর বাসার সামনে এসে সামনে আসতে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। তখন নীলা নামতে ছেলেটা নোংরা মুখে বলে ওঠে, কি ব্যাপার সুন্দরী, তুমি অন্য ছেলেদের হাত ধরে চলাফেরা করো আর আমরা তোমার হাত ধরলেই সমস্যা, তাই না? এই যে আপনি মুখ সামলে কথা বলবেন কিন্তু। বাবা আবার বল। বাবা আমরা বললেই মনে হচ্ছে বলি ভুবনে তুমি জ্বলে উঠছো, আর অন্য ছেলেকে নিয়ে যেভাবে, তার কোনো দেখে হিসাব নেই। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাও তুমি? বাবা আবার ইংলিশ ছেলে নিয়ে আসছে। এই ছেলে, তুমি এখানে সামনে দাঁড়িয়ে এমন অসভ্যতামি করছো কেন? এই যে বড় লোকের ছেলে, আপনি হয়তো জানেন না আমি এই বাড়ির বাড়িওয়ালা। তো কি হয়েছে? দু একটা আপনার বাড়ি আছে বলে আপনি এমন ধরনের ব্যবহার করবেন? আপনি কি পুরো জায়গাটা কিনে রেখেছেন যে আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন? এই যে বিদেশি বাবুওয়ালা, আমি ওই মেয়েটার কাছে বাসা ভাড়া পাই, তাও আবার 4 মাসে।
কত টাকা পান আপনি ওর কাছে? 4 মাসের 30,000 টাকা। গাড়ির মধ্যে মনে হয় 2 লাখ টাকা উঠিয়ে রেখেছিলাম, যদি কোনো কাজে লাগে তাই। গাড়ি থেকে ওয়ালেটের ভিতর থেকে 50,000 টাকার একটা বান্ডিল বের করে লোকটার মুখে মেরে বলি, এখানে যা আছে তা নিয়ে যান, আর বাকিটা আপনার টিপস। লোকটা তো আমার দিকে একেবারে আবুলের মতো দাঁড়িয়ে রইল, যে মানুষটা কি একেবারে 50,000, তা আবার আমার মুখে মারলো। নীলা, আজকে তুমি এই বড়লোক ছেলেটাকে আমার সামনে এনে অপমান করেছো, এরপর তোমাকে দিতে হবে। নীলাকে এই কথাটা বলে ছেলেটা ওখান থেকে চলে যায়। আচ্ছা চলুন, আপনার বাসায় যা আছে সবকিছু গুছিয়ে নিয়ে আমার বাসায় উঠবেন। না, সমস্যা নেই। আমি এখানে কোথাও কোনো একটা জায়গায় রুম নিয়ে থাকবো। এইভাবে থাকলে হয়তোবা আপনার ভিসাটা পাওয়া হবে না, তাই একসাথে থাকাটাই বেটার। আপনি তো ঠিকই বলছেন। তাহলে তো এখন কি করা যায়? আমি বাইরে দাঁড়িয়ে আছি, আপনার ভিতরে যা আছে সবকিছু গুছিয়ে নিন, এরপর দুজনে আমার বাসায় উঠবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু চেঞ্জ করে আসছি। নীলা ড্রেস চেঞ্জ করতে রুমের ভিতরে প্রবেশ করে। একটা সময় পর নীলা ওর জামা কাপড় নিয়ে বের হয়। ঠিক আছে চলুন, নীলাকে নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। প্রায় 20 মিনিট পর বাসার সামনে আসি। দারোয়ান এসে গেটটা খুলে দেয়। দারোয়ান দৌড়ে এসে জিজ্ঞেস করে, স্যার, ম্যাডামের কি অবস্থা? উনি এখন সোজা আছেন, আগামীকাল জ্ঞান আসবে, ডাক্তার বলেছে। স্যার, উনি ওনাকে তো... ও তোমার ম্যাডাম। স্যার, আপনি তাহলে বিয়ে করছেন, ভালো হয়েছে। ম্যাডাম দেখলে অনেক খুশি হবে। ম্যাডাম আমাকে সবসময় বলতো আপনাকে দেশে ডেকে এনে বিয়ে দিবে, ওনার একা থাকতে ভালো লাগে না। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলি, আচ্ছা আপনি আমাদের খাবারটা তৈরি করে দেন। ঠিক আছে স্যার, আপনি যান, আমি সব নিয়ে যাচ্ছি। খাবার কিছু সময় পর আপনাকে দিয়ে আসছি। নীলাকে নিয়ে উপরে চলে গেলাম। আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যাই। ভিতরে প্রবেশ করতেও আমি একদম অবাক হয়ে গেলাম, কারণ রুমটা একদম বিদেশি স্টাইলে। আমি স্বপ্নে ভাবিনি যে এত সুন্দর একটা রুম হতে পারে। সবসময় সিনেমার মধ্যেই দেখেছিলাম এত সুন্দর রুম, কিন্তু আমি যে কখনো এমন একটা রুমে আসতে পারবো কখনোই ভাবিনি। কিন্তু লোকটা খুব রাগী মানুষ। জানি না এই 2টা বছর লোকটার সাথে কিভাবে কাটাবো। সামনে দেয়াল চাই হতে হাতে দেখলাম একটা দরজা খুলে গেল। মনে হচ্ছে এটা তার একটা পকেট রুম। ভিতরে প্রবেশ করার জন্য প্রবেশ করে দেখলাম অনেকগুলো ওনার শখের জিনিস আছে, তার উপরে একটা গিটার। উনি আবার কি মনে করেন, তাই ওখান থেকে বের হয়ে আবার গেটটা লাগিয়ে দিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রুমটা একদম এলোমেলো। তা নীলাকে উদ্দেশ্য করে বললাম, রহিম চাচা তো খাবার দিক আছে, খাবারটা খেয়ে নিন, আমি একটু হসপিটালে যাব। কথাটা বলে গাড়ির চাবিটা নিয়ে বের হয়ে যায়। মাত্র তো আসলেন, খাবারটা খেয়ে না হয় যেতেন। না সমস্যা নেই, আমি বাইরে খেয়ে নিব, আপনি খেয়ে নিন। আমি খাবারটা খেয়ে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে ফ্রিজে গিয়ে দেখি সবকিছুই আছে, তাই মাংস কষাতে মাংসগুলো বের করে পানিতে ভিজিয়ে দিলাম। বাসা থেকে বের হয়ে হসপিটালের দিকে যাই। হসপিটালের সামনে আসতে ডাক্তার দেখে বলে ওঠে, আপনার মা এখন মোটামুটি সুস্থ আছেন, আপনি গিয়ে দেখা করতে পারেন, ওনার জ্ঞান ফিরেছে। হসপিটালের কেবিনে প্রবেশ করে দেখি আম্মু বসে আছে। আম্মু আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বাবা, তুই বল, তুই আমাকে কোথাও ছেড়ে চলে যাবি না? না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। এখন বলো তোমার শরীরে কি অবস্থা? তুই আমার কাছে চলে এসেছিস, এখন আমার কোনো সমস্যা নেই। তুই আমার কাছ থেকে দূরে চলে গেলে আমার বুকটা কেমন জানি খা খা অবস্থা লাগে, আমার বুকটা একদম খালি মনে হয়। আচ্ছা মা, তুমি আর চিন্তা করো না, আমি কোথাও যাব না, এখন থেকে আমি তোমার কাছে থাকবো। আমি এখন সুস্থ হয়ে গেছি, আর আমি এখন তোকে একটা বিয়ে দিব। এরপর আমি আমার নাতি নাতনির মুখ দেখে ছাড়া আর কোথাও যাচ্ছি না। ঠিক আছে মা, সবকিছু পরে হবে। এরপর আম্মুকে খাবার খেয়ে দিলাম। এরপর বিশ্রাম নেওয়ার জন্য একটা ইঞ্জেকশন দেওয়ার জন্য নার্সকে বলে দিলাম। ডাক্তার এসে ঘুমের একটা ইঞ্জেকশন দিয়ে আম্মুকে ঘুম পাড়িয়ে দেয়। হসপিটাল থেকে বের হয়ে হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি শ্রাবণী কল করেছে। শ্রাবণীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। কলটা রিসিভ করতে ওপাশ থেকে শ্রাবণী বলে ওঠে, তুমি আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছো আর তুমি আমাকে একবারও বলোনি? আমি তোমার জন্য কত অপেক্ষা করলাম, তুমি আসোনি। তোমাকে কতবার কল করেছি, তুমি আমার একটা কলও ধরোনি। তুমি জানো আমার আম্মু হসপিটালে, এরপর তুমি একটাবার আমার আম্মুকে দেখতে আসোনি। প্লিজ জান, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে বলেছিলাম না আমি খুবই অসুস্থ ছিলাম, তুমি তোমাকে দেখতে আসোনি, তুমি তোমার মায়ের কাছে ছিলে। তুমি এখন কোথায় আছো? আমি এখন একটা রেস্টুরেন্টে আছি, আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি, তুমি ওখানে চলে আসো। শ্রাবণী লোকেশন দিতে আমি ওই লোকেশনে অনুযায়ী রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে গিয়ে দেখি শ্রাবণী বসে আছে। ওর কাছে গিয়ে বললাম, তুমি জানোই যে আমার আম্মু অসুস্থ, এরপর তুমি একটাবারও আমার আম্মুকে দেখতে আসলে না। শ্রাবণী আমার হাতটা ধরে আমাকে বলতে থাকলো, বেবি, তুমি তো জানো বলো আমার শরীরটা খারাপ ছিল, আর হসপিটালে যেতে আমার খুবই ঘৃণা লাগে। এরকম একটা হসপিটালে আমাদের মতো মানুষরা যায় নাকি বলো? এগুলো আমার স্ট্যাটাসে লাগে না? শ্রাবণীর কথায় একটু বিরক্ত হলাম। তখন আমার বিরক্তটা দেখে শ্রাবণী বলে ওঠে, সরি বাবু, আমি তোমার আম্মুকে অবশ্যই দেখতে যাব। আর আমি শুনেছি ওনাকে নাকি একটা মেয়ে কিডনি দিয়েছে। হ্যাঁ
এবং কি শ্রাবণীকে নীলার সাথে যা হয়েছে সবকিছু খুলে পড়ি। সবকিছু শোনার পর শ্রাবণী বলে ওঠে, এসব কি বলছো তুমি? তুমি তার মানে ওই মেয়েটার সাথে 2 বছর ধরে থাকবে? তাহলে আমি? দেখো শুধুমাত্র 2 বছরই তো ব্যাপার, এরপর আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, এরপর তোমাকে তো বিয়ে করব। আর জাস্ট 2 বছর, এটাই। আর আমি এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। মেয়েটাকে আমি টাকার কথা বলেছিলাম, ও টাকা দিতে রাজি না। এখন আন্টি কেমন আছে? আম্মুর এখন মোটামুটি সুস্থ, আগামীকালকে রিলিজ দিয়ে দেবে, তাই আগামীকালকে বাসা নিয়ে যাব। শ্রাবণীর সাথে আরো কিছু সময় কথা বলে বাসায় চলে আসি। বাসায় এসে রুমে ফ্রেশ হতে নীরা বলে ওঠে, আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার আপনাকে বেড়ে দিচ্ছি, আমি রান্না করছি। এই যে নীরা, আপনাকে আমি একটা কথা বলি, আপনি আমার সামনে কখনো অধিকার খাটিতে আসবেন না। আমি আপনাকে বলিনি যে বাড়ির বউ হয়ে রান্না করে আমাকে দেওয়ার জন্য? রহিম চাচা কোথায় আপনি? জি ছোট মালিক, বলুন কি হয়েছে? আপনাকে না বললাম আমার রাতের খাবারটা রুমে দিয়ে আসার জন্য? রহিম চাচা মাথা নিচু করে বলে উঠলো, না ছোট ম্যাম আমাকে তো বলেছে যে আজকে খাবার আনার দরকার নেই, উনি নিজেই রান্না করবেন। তাই আমি ভাবলাম বাইরে খাবার থেকে ঘরে খাওয়াটা ভালো হবে। কি ভালো হবে না হবে তা তো তোমার এত কিছু জানার প্রয়োজন নেই। তোমাকে আমি খাবার আনতে বলেছি, তুমি খাবার নিয়ে আসবে, এটাই তোমার ডিউটি। যাও এখন খাবার নিয়ে আসো। চাচা খাবারের জন্য বাইরে চলে যায়, আমি উপরের রুমে যাই। লোকটাকে রাগী মনে করেছিলাম, কিন্তু এতটা যে রাগী কখনো ভাবতেই পারিনি। এত তেজ কিসের জন্য? একটু সুন্দরভাবে নাকি টাকা আছে বলে, একটু স্মার্ট বলে? কি এত রাগ অভিমান দেখাতে হবে? একটু সময় পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি রহিম চাচা খাবারটা মুখে দিলাম, দেখলাম ভালো লাগলো না। এরপরে ভাবলাম রান্না করা যায়। রান্না করে গিয়ে দেখি একটু খাবার আছে, তাই খাবারটা মুখে দিতে দেখলাম মুখের স্বাদটা একদম নিমিশেই মিশে যাচ্ছে। আসলে মেয়েটার হাতে রান্না খুবই ভালো। আমি শুধু শুধু মেয়েটাকে বকা দিয়েছি। খাবারটা খেয়ে রান্না করতে একটু বের হব, দেখি ড্রয়িং টেবিলের সোফার মধ্যে মেয়েটা গুটিসুটি মেরে শুয়ে আছে। নীলাকে এমন অবস্থায় দেখতে খুবই মায়াবী আছে, মনে হচ্ছে কোনো বাচ্চা শুয়ে আছে। কাছে গিয়ে বললাম, খারাপ ব্যবহার করার জন্য আমি দুঃখিত, চলুন রুমে শুয়ে পড়ুন। আমার কারোর প্রয়োজন নেই, আমি এখানেই ঠিক আছে। আপনি আপনার রুমে গিয়ে শুয়ে পড়ুন, আমি এখানেই ঘুমাবো। দেখুন আমি আমার ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চেয়েছি, এরপরে আপনি এখানে শুয়ে আছেন। দেখুন, আপনি আমার সাথে রাগ দেখাবেন না, একদম বলে দিলাম, নয় কিন্তু আমি এখন এখান থেকে বাইরে চলে যাব। নীলাকে কোনো কথা বলতে না দিয়ে একদম করে চলে নিয়ে রুমে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। নীলা তো একেবারে হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। খাটের পেটা লজ্জা সরম বলতে কিচ্ছু নেই, কিন্তু ওনার শরীর থেকে কি যেন একটা সুন্দর মিষ্টি ঘ্রাণ আসছে। মনে হচ্ছে এদেশের কোনো কিছু ইউজ করে, তাই এমন সুন্দর ঘ্রাণ আসছে। নীলাকে বেডরুমে শুয়ে দিয়ে আমি এগিয়ে সোফায় ঘুমালাম। আমি সোফায় শুতে দেখে নীলা বলে ওঠে, এ কি, আমি খাটে ঘুমাচ্ছি আর আপনি সোফায় ঘুমাবেন? এটা কেমন করা হয়? আপনার বাসা, বরঞ্চ আমি সোফায় ঘুমাবো, আপনি খাটে ঘুমান। দেখুন বেশি কথা বলবেন না, আপনাকে যা বলতে বলেছি তাই করুন। আপনার ঘুমানোর প্রয়োজন, ঘুমান, এত কথা বলছেন কেন? আমার এমন রাগী কথায় নীলা চুপ হয়ে যায় এবং বাচ্চাদের মতো চোখ বন্ধ করে ফেলে ভয়ে। কি শয়তান বজ্জাত ছেলে রে বাবা, শুধু কথায় কথায় ধমকায়। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিলাম। আম্মুকে আজকে হসপিটাল থেকে রিলিজ দেবে, তাই হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি। একটু সময় পর হসপিটালের সামনে আসি। হসপিটালের সামনে এসে দেখি ডাক্তার রোগী দেখছে, তাই ডাক্তারের কাছে গেলাম। যেতেই ডাক্তার বলে উঠলো, আবির চৌধুরী, আপনার মা এখন সুস্থ আছেন। আপনি চাইলে আজকে ওনাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যেতে পারেন। তাহলে আমরা আজকে ওনাকে রিলিজ দিয়ে দিব। আমার কাছে এটাই বেটার মনে হচ্ছে। আপনি আম্মুকে রিলিজ দিয়ে দেন, আমি আজকে আম্মুকে বাসায় নিয়ে যাব। আর হ্যাঁ, আপনার মাকে কিছুদিন প্রেশার দেবেন না, উনি যা চায় তাই, ওনার কথা শোনেন। ঠিক আছে ডাক্তার। এরপর ডাক্তারের সাথে আরো কিছু কথা বলে আম্মুর কেবিনে যাই। কেবিনে প্রবেশ করে দেখি আম্মু মাত্র জেগেছে। আমার কাছে যেতে আম্মু বলে ওঠে, বাবা, আমি এত কিছু জানি না। আমি আমার পুত্রবধূ দেখতে চাই, আর কিছু চাই না আমি। আমি বিয়ে করেছি আর তোমার জন্য তোমার বৌমা বাসায় আছে, আমি বাসায় ওকে রেখে তোমাকে নিতে এসেছি। সত্যি সত্যি বিয়ে করেছিস? আমার যে কি খুশি লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। চল তাহলে, আমি এখনই বাসায় যেতে চাই। আম্মুকে নিয়ে বাসায় চলে আসি। আম্মু তো বাসায় নীলাকে পেয়ে অনেক খুশি আর নীলার সাথে গল্প শুরু করে দেয়। আমি আর কিছু বললাম না, অফিসে কাজের জন্য বের হয়ে পড়লাম। শ্রাবণীকে অনেকগুলো কল করেছি, কিন্তু একটাও কলও রিসিভ করেনি। গাড়ি দিয়ে অফিস যাচ্ছিলাম, তখনই দেখলাম শ্রাবণী একটা ছেলের সাথে গা ঘষাঘষি করতে করতে কোথায় জানি যাচ্ছে। প্রথমত বিরক্ত হলাম, এরপরে কল দিলাম। কল দেওয়ার পরও রিসিভ করলো না, ফোনটা কেটে দিল। প্রচুর পরিমাণে রাগ হয়, তাই আর ওকে কিছু না বলে ওখান থেকে সোজা অফিসে চলে যায়। অফিসে এসে কেবিনে বসে আছি, তখন ম্যানেজার সাহেব ভিতরে প্রবেশ করে আর বলে ওঠে, স্যার, আপনি কি কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছেন? না তেমন কিছু না। আর হ্যাঁ, আমার ইউএস এর সব কাজ তুমি দেশে নিয়ে আসো, আমি এখন বাংলাদেশে আছি। কিন্তু শ্রাবণী ম্যাম আমাদের অ্যাকাউন্ট থেকে প্রায় 5 লক্ষ টাকা নিয়েছেন আপনার কথা বলে। সো হোয়াট, ও টাকা নেওয়ার সময় তোমার কিছু বলেছে যে কি জন্য তোমার কাছ থেকে টাকা নিচ্ছে?
স্যার উনি বলেছিল আপনার সাথে নাকি উনি পার্টিতে যাবে, ওখানে নাকি ওনার খরচ হবে, আর উনি নাকি পার্টি দিচ্ছে তার জন্য উনি আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। আর আপনি তো বলে দিয়েছেন উনি যখন যা চাইবে তা দেওয়ার জন্য। দেখুন ম্যানেজার সাহেব, আগে যা বলেছি তা ভুলে যান। এখন থেকে ও যদি আপনার কাছে টাকা চাইতে আসে তাহলে একদম সোজা না করে দিবেন, আমার কাছে আসতে বলবেন। এত দ্বিধা সংকট না রেখে কি বলতে চান সরাসরি বলে ফেলুন। স্যার আপনাকে একটা কথা বলবো বলবো বলে কিন্তু বলা হচ্ছে না, ভয় লাগছে যদি আপনি কিছু মনে করেন। স্যার আসলে আপনার সাথে একটা মেয়েকে দেখেছিলাম, মেয়েটা একদম আপনার মেয়েটা একদম আপনার পাশাপাশি ছিল। উনি কে একটু জানতে পারি না? আমি তো অনেক বছর ধরে আপনার সাথে আছি, কিন্তু আপনার সাথে তো কোনো মেয়েকে এমন দেখিনি, শুধু শ্রাবণী ম্যাম ছাড়া। তাই জিজ্ঞেস করলাম আর কি। হচ্ছে ও হচ্ছে আমার স্ত্রী, এবং কি আমার মায়ের কিডনি ওই দিয়েছে, তাই আমি ওকে বিয়ে করেছি। স্যার আপনি ঠিক কাজই করছেন। আমি আপনাকে একটা কথা বলবো বলবো কিন্তু বলছি না, শ্রাবণী মেয়েটা ভালো না। মানে তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। শ্রাবণী ভালো না মানে? স্যার আমি অনেক আগেই জানি মেয়েটা খারাপ, কিন্তু আমি আপনাকে বললে আপনি যদি আমাকে অন্য কিছু মনে করেন, তাই আমি বলিনি। ওকে আমি কয়েকবার আমি কয়েকবার হোটেলে দেখেছি অনেক ছেলের সাথে, তাই শ্রাবণী মেয়েটা ভালো না। আর আমি দোয়া করি আপনি যেন সুখে থাকেন। আর আপনার সাথে ওই মেয়েটার বিয়ে হচ্ছে শুনে আমার যে কি খুশি লাগছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তুমি কি বলতে চাচ্ছ? তুমি নিজে জানো, তুমি যদি শ্রাবণীকে ওর আসল সত্যটা না আমাকে এনে দিতে পারো তাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না। প্রয়োজন হলে তুমি আরো লোক লাগাও, আমাকে প্রুফ দাও। যদি তুমি প্রুফ না দিতে পারো তাহলে আমার সামনে আসবে না। স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যদি শ্রাবণীর আসল সত্যটা আপনার কাছে বের করে দিতে পারি তাহলে আমি কোনোদিন আপনাকে আমার মুখ দেখাবো না। ম্যানেজার কাশেম কথাটা বলে ওখান থেকে চলে যায়। আমি বিশ্বাস করতে পারছি না যাকে আমি মন দিয়ে ভালোবেসেছি এবং কি আমার মনের একটা স্থান দিয়েছি, সে আমার সাথে এত বড় একটা প্রতারণা করবে। নিজের চেয়ারে বসে পড়লাম, আর হাজারো দুশ্চিন্তা মাথার মধ্যে ভর করেছে। আমার জীবনটাই কেমন এলোমেলো হয়ে গেল। তার মানে শ্রাবণী কি শুধু আমার টাকা দেখে আমাকে ভালোবেসেছে? অন্য কিছু ছিল ওর মধ্যে? জানো মা, আমি সবসময় চেয়েছি তোমার মতো একটা মেয়ে যেহেতু আমার বউ হয় এবং আমার ঘরটা যেন এমন আলোকিত করে রাখে। জি মা। আচ্ছা আপনি বলুন, এখন চা খাবেন নাকি অন্য কিছু? আমি আপনাকে চা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি চা বানাও। আর হ্যাঁ, আমার ছেলে কিন্তু পায়েস খেতে খুব পছন্দ করে, তাই আমার ছেলের জন্য তুমি কিন্তু আজ তোমার নিজের হাতে পায়েস রান্না করবে। আমার ছেলের খুবই পছন্দ, ছোটবেলায় আমি ওর জন্য যখন পায়েস রান্না করতাম ও হুড়মুড়িয়ে খেতে বসতো। তুমি আজকে একটা মজা দেখবে ওর পায়েস খাওয়ার পর কি অবস্থা হয়। শেষে আম্মুর কথা তো কিছুই বুঝলাম না। ওই বজ্জাত ছেলেটার পায়েস খাবার মধ্যে আবার মজার কি বুঝলাম না তো আমি। তুমি ভাবতেছো তো, এত কিছু ভাবার দরকার নাই। তুমি আমার সাথে চলো, এখন আমরা পায়েস বানাবো, এরপর তুমি দেখো ওর কি হয়। না, অফিসে আর থাকতে ভালো লাগছে না, তাই অফিস থেকে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। একটু সময় পর বাসায় চলে আসলাম। বাসায় আসার পথে দেখলাম পায়েসের ঘ্রাণ। মনে হচ্ছে আম্মু আমার জন্য পায়েস রান্না করছে। আমার যে পায়েস খেতে কতটা প্রিয় আম্মু একমাত্র জানে। আমি তো পায়েসের ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছি। আমার যতগুলো রাগ অভিমান ছিল সব রাগ অভিমান চলে এখন পায়েসের দিকে। আমি সামনে টেবিলের উপর দেখলাম 22টা জামা কাপড়। যেমন অবস্থা থেকে আমি পায়েস খাওয়া শুরু করলাম। আমার ছোটবেলা থেকে খুবই পছন্দ। ছোটবেলা যখন আমি পায়েস খেতাম তখন আমার পুরো গায়ে মেখে পায়েস পড়ে যেত। এখনো ঠিক এমনই হওয়ার অবস্থায় পায়েস খাওয়ার সময়। ওই বজ্জাত খাটাস বেটা যে এমন বাচ্চাদের মতো পায়েস খাবে আমি কখনো ভাবতেও পারিনি। আমার তো হাসিই পাচ্ছে। হাসি আর ধরে না রাখতে পেরে জোরে একটু হাসি দিলাম। তখনই শাশুড়ি মা এসে আমার মুখটা চেপে ধরলো আর বলল, আরে কি করছো কি? তোমার তো দেখে হাসি থামছে না। আরে তোমারে কি হাসি থামাবো, আমারও তো একই অবস্থা। এমন বুড়ো ছেলে যদি এখনো এইভাবে পায়েস খায়, হাসি তো পাবেই, কি বলো? আমি আম্মু তো একসাথে হেসেই দিলাম। তখনই তো উনি ভয়ে বলল, কে 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 ও আম্মু, আসলে পায়েস দেখেছিলাম তাই আর ওগুলো খুলিনি। আল্লাহ রে, মেয়েদের সামনে মনে হয় আজকে ইজ্জতটা চলে গেল। আম্মু না আমার সাথে এমনটা করতে পারলো না। নীলার সামনে আর দাঁড়িয়ে থাকা যাবে না, তাই ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। আর আম্মু আর নীলা তো নিচে হাসাহাসি শুরু করলো। আম্মু তুমি কিন্তু একটা মেয়ের সামনে আমাকে অপমান করলে, এটা বলে উপরে চলে যাই। আরে দেখো মা, আমার ছেলেটা রাগ করেছে, ওর আবার একটু রাগ অভিমান বেশি তো। আপনার ছেলে কেমন খাটাস আমার জানা আছে। কি চিন্তা করছো মা? এত রাগ কি করে? না, বলছিলাম আপনার ছেলেরা তো রাগ কি করে, কোথা থেকে আসে? আরে মা বলো না, যবে থেকে ওর বাবা মারা গেছে তবে থেকে ওর অতিরিক্ত রাগ এবং কি অভিমান বেড়ে গিয়েছে। এখন তুমিই পারবে আমার একমাত্র ছেলেটাকে ঠিক করতে। আপনি তো জানেন না আমাদের কিছুদিন পরে ডিভোর্স হয়ে যাবে। যদি জানেন তাহলে আপনি অবশ্যই মন খারাপ করবেন।
আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও উপরে যাও। নিলয় এই সময় বেশিরভাগ চা খেতে পছন্দ করে। তুমি চা বানিয়ে ওর জন্য উপরে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে মা, আমি ওনার জন্য জানিয়ে যাচ্ছি। ফ্রেশ হয়ে বেলকনিতে বসে আছি। ভালো লাগছে না, কেমন জানি মনটা খুব খারাপ লাগছে। ছোটবেলার কথা খুব মনে পড়ছে আমার। আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো বা এতটা পেরেশানির মধ্যে আমাকে থাকতে হতো না। যখন হাই স্কুলে উঠি তখন বুঝতে পারি বাবার অভাবটা। বাবা না থাকলে কত যে কষ্ট আর বেদনা সহ্য করতে হয় নিজেই জানি। আমার যখনই বাবার কথা মনে হয় তখনই নিজের হাতের গিটারটা নিয়ে শুরু করতে আমার খুব ভালোই লাগে। দেখলাম আকাশটা ঘন মেঘ দিয়ে ছায়া দিচ্ছে, মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি হবে। বেলকনিতে খুব জোরে বাতাস বইছে। এই বাতাসে যদি এক কাপ চা হতো তাহলে কতই না মজা হতো। এসব ভাবছিলাম, তখনই দরজার বাইরে থেকে কেউ মেয়েলি কণ্ঠে বলে ওঠে, ভিতরে প্রবেশ করতে পারি? হ্যাঁ জি আসুন, সমস্যা নেই। দেখলাম নীলার হাতে চা। তখন জিজ্ঞেস করলাম, ও চা নিয়ে এসেছেন? চাটা কি আমু বানিয়ে দিয়েছে? এখন যদি বলি আমি বানিয়েছি তাহলে মনে হয় খাবে না। হ্যাঁ, চাটা আম্মু বানিয়ে দিয়েছে। আপনার নাকি চা খেতে এই সময় খুব ভালো লাগে, তাই উনি চা বানিয়ে দিয়েছে। আমার মাটাও না যা করে অনেক অসুস্থ, এরপরে আমার জন্য পায়েস রান্না করছে। পায়েসটা অবশ্য আমার খেতে খুব ভালোই লেগেছে। আর এতবার বলা সত্ত্বেও উনি নিজে আবার কাজ করে শুরু করেছে। এখন মায়ের নাম বলতে আচ্ছা, এগুলো রান্না যে আমি করেছি আমার কোথায় সুনাম করবে তা না, নিজের মায়ের কথা বলছে। নিজের মা তো রান্না করেনি, শুধু আমি রান্না করেছি। আপনি আবার নিজের মনে বিড়বিড় করে কি বলছেন? চাটা তো দিয়ে যাবে। ও আচ্ছা, আপনি আবার নিজের মনে মনে বিড়বিড় করে কি বলছেন? চাটা তো দিয়ে যাবেন। নীলার কাছ থেকে চাটা হাতে নিয়ে ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি ইউএসএ কেন যেতে চান? নীলা আমার কথা শুনে ও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে, কথাটা হয়তো আমি কাউকে কখনো বলিনি। আমি ভেবেছি আমার কষ্টটা সবসময় বুকের মধ্যেই চেপে রাখবো। আমার কষ্টের কথাটা শুধু আমার হাজবেন্ডকেই বলবো। আপনি যেহেতু আমার হাজবেন্ড, এখন আপাতত আপনাকেই বলা যায়। আসলে আমার মা বাবা রিলেশন করে বিয়ে করে, এবং এটি আমার চাচা, ওনার যত টাকা পয়সা ছিল, জমানো আর জায়গা ছিল, সবকিছু বিক্রি করে উনি আমার বাবাকে আমেরিকায় পাঠায়। এবং এমনকি ওখানে পাঠানোর পরে আর কোনোদিনও আমার বাবার খোঁজ পাওয়া যায়নি, কখনো আমাদের খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। তার মানে আপনি কি আমেরিকায় যেতে যাচ্ছেন আপনার বাবার খোঁজ নেওয়ার জন্য? যে লোকটার জন্য আমি আমার মাকে হারিয়েছি, তাকে তো আমি ছেড়ে দেবো না। তার কাছ থেকে আমি সব হিসাব নেব। কেন সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আমার মাটাকে সুখে মারা যায়, তার সুখেই মারা যায়। আমি ছোটবেলায় মা বাবা দুজনকে হারাই, মামার কাছে বড় হই। আমি আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি। তাই এখন আমার মধ্যে কষ্ট না হয়, না হয় দুঃখ, আমি যেভাবে আছি সেভাবেই এখন ভালো আছি। আমি আমার কষ্টকে নিজের চোখেই দেখেছি। আমি একবার আমার বাবার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করবো যে কেন উনি আমাদের সাথে এমন করলেন, কেন উনি আমার মাকে এভাবে কষ্ট দিয়ে দিলে দিলে মেরে ফেললেন। আমার কি দোষ ছিল? আমার মায়ের কি অন্যায় করেছিল? আপনি নিজের প্রতিশোধের জন্য আরেকটা মানুষের জীবন নিয়ে খেলছেন। আপনি নিজের প্রতিশোধের জন্য অনেকটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন, আপনার শুধু নিজের স্বার্থের জন্য। আপনার কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি কিন্তু আপনার প্রতিশোধের জন্য আমাকে ব্যবহার করলেন। দেখুন, আপনি এসব কথা বলবেন না একদমই, কারণ প্রয়োজনটা আমার ছিল নাকি আপনার ছিল? আপনার প্রয়োজনে আমি এসেছি, আর আপনি আমার প্রয়োজনে, তাহলে এখানে হিসাব বরাবরই। আমি কিছু বললাম না, কারণ মেয়েটার মনের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে। কিন্তু মেয়েটাকে দেখে একটাবারও বোঝার উপায় নেই যে মেয়েটার মধ্যে এতটা কষ্ট লুকিয়ে আছে। আপনি এত কি ভাবছেন? চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবেন না? ও, তা তো খেতে হবে। মনে হচ্ছে বৃষ্টি হতে পারে কিছু সময় পর। যে মিষ্টি একটা বাতাস আসে, এই বাতাসটাই ফিল খুব ভালোই লাগছে, কেমন জানি একদম রোমান্টিক। আপনার ওই গার্লফ্রেন্ড হলে তো তাহলে ভালোই হতো, তাই না? আচ্ছা বাদ দেন, আপনি তো গিটার হাতে নিয়ে আছেন, এটা হাতে রাখেন নাকি একটু বাজানো? বাজাই, যখন আমার মন খারাপ থাকে তখন একটা সুর তুলি। দেখি বাজান, আপনার সুরটা আমি একটু শুনি। তখনই দেখলাম মুষলধারে বৃষ্টি আসা শুরু করলো। আমার কাছে কেমন জানি ফিল হওয়া শুরু করলো, তাই আমি সুর ধরলাম। সুন্দর সুন্দর ধরতেছে, আর নীলা আমার দিকে অবুঝ নয়নে তাকিয়ে আছে। কত সময় ধরে গিটার বাজিয়েছি, পাশ তাকিয়ে দেখে নীলা ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় ওর মনে হচ্ছে আমি মায়ে পড়ে যাবো। ঘুমন্ত অবস্থায় একটা মেয়েকে এতটা সুন্দর লাগে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি তো নীলার মুখের দিকে হা করে তাকিয়ে আছি। গিটারটা একপাশে রেখে নীলাকে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিই। হঠাৎ বৃষ্টিতে বজ্রপাত হওয়ার সাথে সাথে নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমন্ত অবস্থায়। নীলা আমাকে শক্ত করে চেপে ধরে আছে। আমি ওর থেকে যে ছুটবো তারও উপায় নেই। আমার কিছু উপায়ন্ত না পেয়ে ওখানে ওর সাথে শুয়ে পড়লাম। রাত অনেক হয়েছে, চোখ বুঝতে আমার ঘুম চলে আসে। সকালবেলা চোখ খুলতে দেখি আমি ওনাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। এটা আমি কি করলাম? তখনই রাতের কথা মনে পড়ে গেল, লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল। আমি ধরে ওয়াশরুমে চলে গেলাম। তখনই শাশুড়ি মা, নীলা, তোমাদের জন্য তো নাস্তা বানিয়ে রেখেছি। তোমরা তো সেই কখন ঘুমিয়ে আছো, এখন ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। নিচে এসে নাস্তা খেয়ে নাও।
এই যে শুনুন, আপনাকে নাস্তা করার জন্য আম্মু ডাকছে। নীলাটাকে ঘুমটা ভেঙে যায়। দেখলাম নীলা ড্রয়িং টেবিলে বসে চুল ঠিক করছে। পেছন থেকে নীলাকে খুব অসম্ভব সুন্দর লাগছে। নীলা তাকাবে এর আগে আমি ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুম থেকে বের হতে দেখে নীলার চোখে পানি। তখন ওকে জিজ্ঞেস করলাম, আপনার চোখে পানি কেন? আমার মামা খুবই অসুস্থ, উনি নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তাই ওনাকে দেখতে যেতে হবে। ঠিক আছে, তাহলে আপনি রেডি হয়ে যান। আমার মামা খুবই অসুস্থ, উনি নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তাই ওনাকে দেখতে যেতে হবে। আপনাকেও আমার সাথে গ্রামে যেতে হবে। আসলে আমি মামাকে বলেছি আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তাই আপনাকেও সাথে করে যেতে বলেছে। হ্যাঁ, প্লিজ না করবেন না, আপনি গ্রামে গেলে আপনার কাছে খুব ভালো লাগবে, প্লিজ আমার সাথে একটু চলুন, আমার এটা একটা রিকোয়েস্ট। আপনি আমার আম্মুর অনেক কেয়ার করেছেন, তার জন্য আমি আপনার কাছে অনেক ঋণী। তাই আমি ঋণটা কখনোই শোধ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে নিয়েছি, আপনি রেডি হয়ে নেন। কথাটা বলে আমি একটু নিচে গেলাম। নিচে এসে নাসাকে আমি উপরে গেলাম। উপরে গিয়ে আমি যখনই দরজা খুলবো তখনই দেখলাম নীলা ড্রেস চেঞ্জ করছে। আমি তো হা করে তাকিয়ে রইলাম। এমনকি নীলাও এমন অবস্থায় লজ্জায় কাপড় থেকে বলে উঠলো, এই সরি, আমি তো দরজা লক করতে ভুলে গিয়েছিলাম, আপনি প্লিজ বাইরে যান। হায় আল্লাহ, লোকটা মনে হয় সবকিছু দেখেই ফেললো, এখন কি হবে আমার? লজ্জায় এখন ওর সামনে যেতেই কেমন যেন নার্ভাস লাগছে। আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েও ছিল। দেখ, আমার যেন একটু আগের ঘটনা এখনো চোখের মধ্যে ভাসতে লাগলো। আমার মনে হচ্ছে এখনো নীলার পেটের মধ্যে যে তিলটা আমার চোখের মধ্যে ভেসে আছে। তার পেটে নাভির নিচে তিলটা আমি স্পষ্ট দেখতে পেলাম। আমি তো মুখ লুকিয়ে ওখান থেকে বের হতে চাইলাম, কিন্তু কোনো এক অজানা শক্তি আমাকে আঁকড়ে ওখানে দাঁড় করে রেখে দিয়েছিল। প্রায় 10 মিনিট পর নীলা লজ্জা মুখে বের হয়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো, আপনি রেডি হয়ে নিন, আমি নিচে আছি। আম্মুকে সবকিছু বলেছি, তাই আম্মু যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। আর অফিসে বলে দিয়েছে কিছুদিন আমি অফিসে আসতে পারবো না। সব কাজ যেহেতু ম্যানেজার দেখাশোনা করে। একটু সময় পর রেডি হয়ে বের হই, তখন নীলা দেখি আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এত সুন্দর লাগবে আমি কখনো ভাবিনি। এমনিতেই ওনাকে দেখতে খুব হ্যান্ডসাম লাগে, মনে হয় যেন তামিল সিনেমার নায়ক, কিন্তু আজকে আরো খুব সুন্দর লাগছে। আমি তো যেন ওনার দিকে তাকিয়ে একদম ফিদা হয়ে গেলাম। না, এ কি করছি আমি? ওনার তো অন্য কারোর সাথে রিলেশন, আমার এভাবে তাকিয়ে থাকাটা উচিত না। তখনই চোখ ফিরিয়ে নিলাম। আমি গাড়ি বের করছি, আপনি বের হন। ঠিক আছে, আর প্লিজ আপনি আমার বাসাতে আপনি করে বলবেন না, পরে বাসায় আবার কি মাইন্ড করবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। নীলাকে নিয়ে নীলার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় দীর্ঘ 5 ঘন্টা পর ওর মামার বাড়ি এসে পৌঁছালাম। নীলাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে উঠি, বোন মারা যাওয়ার পরে আমি তোকে আমার নিজের মেয়ের মতো মানুষ করেছি, কখনো তোর খারাপ চাইনি। তুই এতদিন ধরে ঢাকায় ছিলি, কিন্তু আমাকে একটা কল বা ফোন দেওয়ার সময়টুকুও হলো না। তার উপর তুই আমাকে বলছিস তুই নাকি বিয়ে করে ফেলেছিস, তাও তুই আমাকে একটা বারও জানালি না। মামা, আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু জানানোর মতো সে সময়টা না আমার কাছে হয়ে ওঠেনি। আমি একটা সমস্যার মধ্যে ছিলাম। তুমি তো জানো আমি আমেরিকায় যাওয়ার জন্য ভিসার জন্য ঢাকায় গিয়েছিলাম, কিন্তু তাই ভিসা আমার এখনো হয়ে ওঠেনি। আমি তোকে এই বিষয়ে কথা বলার জন্যই অনেকবার কল দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তোর ফোনটা অনেকবার বন্ধ পেয়েছি। তা আমি এই জন্যই তোকে তাড়াহুড়ো করে করে খবর দেবো বলে আসার সময় রাস্তার ওপার থেকে একটা গাড়ি আমাকে মেরে দিয়ে চলে যায়। মামা, তুমি দেখাশোনা চলাফেরা করবে না? এখন তোমার কি হাল হয়েছে দেখো। আর এমন কি কথা যার জন্য তুমি এইভাবে তাড়াহুড়ো করে আমার কাছে খবরটা দেওয়ার জন্য উতলা হয়ে পড়েছো? আসলে তুই দিনের পর দিন যে বাবাকে ঘৃণা করে যাচ্ছিস, যে বাবার কথা শুনলে তোর প্রচন্ড পরিমাণ রাগ হয়, যে বাবা তোর আর তোর মার খোঁজ খবর নেননি, আসলে সেই বাবা ওই দিন আমেরিকায় যাওয়ার 1 মাস পরে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু তোর বাবার কোনো অরিজিনাল ডকুমেন্ট পায়নি বলে তোর বাবাকে দেশে ফেরানো যায়নি, তাই তোরা আর কোনো খোঁজ খবর পাসনি। আমি আজকে এই খবরটা একজন লোকের মাধ্যমে পেয়েছি, এই জন্য কি সে আমাকে দেখিয়েছে। প্রথমে আমি বিশ্বাস করিনি, তখন লোকটা বলেছে ওনারা কবর দেওয়ার পরে আইডেন্টিফাই করেছে, ওনার আসল পরিচয়টা পেয়েছে, কিন্তু এত সময় অনেকটা দেরি হয়ে যায়। তাই তোর বাবার ছবিটা ওরা কবরের মধ্যে লাগিয়ে রেখেছিল। তোর বাবার ছবিটা ওরা আমাকে যখন দেখায় তখন আমি একদম শিওর হয়ে যাই। আর এই কথাটা তোকে বলার জন্যই আমি এতটা পাগলের মতো হয়ে চলেছিলাম। মামার মুখে এমন কথা শুনে আমি তো যেন আকাশ থেকে পড়লাম। যে বাবাকে আমি এতদিন ধরে ঘৃণা করে এসেছি, সেই বাবার আজকে এমন পরিণতি। আমার মা সবসময় আমাকে বলতো আমার বাবা কখনো আমাদেরকে ভুলে যাওয়ার মতো না, কারণ বাবা নাকি মাকে অনেক ভালোবাসতো। কিন্তু আমি যখন বড় হই তখন আমি বুঝতাম বাবার সত্যি মনে হয় ওপারে গিয়ে অন্য কাউকে সুখে নিয়ে আছে। আমি এইসব ভেবেছিলাম যে বাবু কখনো হয়তোবা আমার আম্মুকে ভালোবাসেনি, তাই আব্বু আর আমাদের খোঁজ খবরও নেয়নি। কিন্তু আজকে আমি যা শুনছি তারপরে আমার আর কিছুই অভিযোগ নেই। মামার মুখে যা শুনেছি তা শোনার পরে এখন আমি যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার মতো অবস্থাতেও নেই। আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। নীলার মামার মুখের কথাটা শুনে আমারও খুব খারাপ লেগেছে।
দেখলাম হঠাৎ করে নীলা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তাই সবাই মিলে নীলাকে নিয়ে একটা রুমে শুয়ে দেয়। আমি ডাক্তারকে কল করি, ডাক্তার এসে নীলাকে দেখে যায়। দেখুন, ওনার হ্যালুসিনেশন হয়েছে, তার জন্য উনি গভীরভাবে খুবই আঘাত পেয়েছে। তাই একটু রিল্যাক্স থাকতে দেন, রেস্ট করার পরে ঠিক হয়ে যাবে। দেখুন, আপনাদের এখানে তো আমি নতুন এসেছি, আর এখানে ভালো কোনো হসপিটাল আমার জানা নেই। আপনার জানা অনুযায়ী যদি কোনো ভালো হসপিটাল থাকে ঠিকানাটা আপনি আমাকে দেন, কারণ ওর মামার পায়ে সমস্যা হয়েছে, ওনাকে ভালো একটা ডাক্তার দেখাতে হবে। কারণ উনি যে ডাক্তার দেখিয়েছে আমার কাছে মনে হচ্ছে সমস্যার সমাধান হবে না। তাই আপনার জানা অনুযায়ী যদি কোনো ভালো হসপিটাল বা ক্লিনিক থাকে আমাকে একটু দেন, আমি ওনাকে নিয়ে যেতে চাই। দেখুন, আমি কিন্তু এখানে সচরাচর আসি না, আপনি আমাকে কল করেছেন তাই এসেছি। এখানে সবাই গ্রামের মানুষ, সাধারণ মানুষ। এখানে সবাই সবকিছু জানে না, এমনকি তারা বেশিরভাগ পড়াশোনা করেনি। আপনি পড়ালেখা করেছেন, তাই আপনি সব বোঝেন। তাই আপনাকে সলিউশন দিচ্ছি, আপনি ওনাকে আমাদের শহরে নিয়ে যান। ওখানে নিয়ে গেলে ওনার পা অবশ্যই ঠিক হয়ে যাওয়ার সম্ভব 90% আছে। আমি যা বুঝতে পেরেছি নীলার মামা নীলার ছাড়া আর কেউ নেই। ওর মামি তো কান্না করে যাচ্ছে। প্রথমত নীলার এমন অবস্থা, তার উপর হচ্ছে গিয়ে এখন নীলার মামারও পায়ে এমন অবস্থা, তাই নীলার মামি কান্না করতেছে। দেখুন, আপনি কান্না করবেন না প্লিজ, আমি ওনাকে ডাক্তার দেখাবো, ওনার পায়ে কোনো সমস্যা থাকবে না। নীলার ছোট দুটা মামাতো বোন আছে, তাই ভাবলাম নীলার মামার আর্থিক অবস্থা এতটা ভালো না, তাই ভাবছি ওনার মামাকে একটু ভালো ছোটখাটো একটা ব্যবসা করে দেবো। তখন নীলার মামা বলে ওঠে, তোমার বাসায় মেহমান হয়েছে, তুমি গিয়ে বাসায় মেহমানের জন্য খাবার বেড়ে দিবে, তুমি এখানে বসে কান্না করছো? বাবা, তুমি কিছু মনে করো না, নীলা আমাদের খুব আদরের তো, তাই ওর এমন অবস্থা দেখে ওর মামি কান্না করছে। আর তোমার আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, আল্লাহ পাক আমাকে যা দিয়েছে তাই শুক্রিয়া। এসব কি বলছেন মামা? আপনি যেহেতু নীলার মামা তাই আমারও মামা, তাই আমি চাই না আপনার কোনো সমস্যা হোক। আমি যেহেতু সবকিছু জানি তাই আমি আপনাকে বলছি, আর আমি আপনার আপন মানুষ। আচ্ছা ঠিক আছে, ডাক্তার তো বলেই গিয়েছে কিছু সময় পর নীলার জ্ঞান ফিরবে, তাহলে তুমি নীলার পাশে বসো, ওর মামি এত সময় না হোক খাবারটা রেডি করুক, ওর জ্ঞান ফিরলে তোমরা না হয় নিচে খাবার খেতে এসো। কথাটা বলে নীলার মামা আর মামি ওরা সবাই রুম থেকে বের হয়ে যায়। আমি নীলার পাশে বসে আছি আর স্যালাইন চলছে উপরে। প্রায় 30 মিনিট পর দেখলাম নীলার জ্ঞান ফিরেছে। নীলার জ্ঞান ফিরতে, তুমি এখনো সুস্থ না, ওঠার চেষ্টা করো না, লাইনটা শেষ হোক, এরপরে না হয় দুজনে নিচে যাবো। আচ্ছা, তোমার নিচে যাওয়া লাগবে না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। এই বলে নিচে গেলাম। নিচে গিয়ে আমি খাবারটা খেয়ে উপরে নীলার জন্য খাবারটা নিয়ে আসলাম। খাবারটা হাতে নিয়ে নীলার মুখে ধরলাম। তখন নীলা বলে ওঠে, না, আমার খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নিন। দেখো, বাচ্চাদের মতো জেদ করবে না, তুমিও সকালবেলা কিছু না খেয়ে বের হয়ে গেছো, অনেকবার বলা সত্ত্বেও খাওনি, তাই এমন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছো। এখন খেতে বলেছি। আমার বকা শুনে নীলার চোখ দিয়ে পানি পড়তে লাগলো আর খেতে লাগলো। ওর এমন কর্মকাণ্ড দেখে আমার তো পেটের নিচ থেকে হাসি আসে। আমি কি করব, কিন্তু অনেক কষ্টে চেপে হাসিটা ধরে রেখেছি। শেষমেশ খাবারটা খাইয়ে কিছুক্ষণ বাইরে গিয়ে হাসলাম। এরপর মনে হলো, এ কি, আমি কি নীলার প্রেমে পড়ে যাচ্ছি? না, আমার সাথে তো শ্রাবণীর সাথে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে আমি নীলার সাথে থাকলে আমার আর কিছু মনে হয় না। আমি এমন মজা এবং কি আনন্দ কখনো কারোর সাথে থেকে পাইনি, এবং কি শ্রাবণীর সাথে থেকেও আমার এমনটা ভালো লাগা কাজ করেনি। না, এত কিছু ভাবতে পারছি না, মাথা ব্যথা করছে। পেছনে তাকিয়ে দেখি নীলা ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় নীলাকে খুব বাচ্চাদের মতো লাগছে, আর ওই মায়াবী মুখটা আমার কাছে কেমন জানি না একদম রসালো হয়ে লাগছে। আমি গিয়ে দরজা বন্ধ করে সোফায় শুয়ে পড়লাম। গভীর রাতে যেন আমার বুকের মধ্যে কোনো ভারী কিছু অনুভব করলাম। কোনো কিছু না ভেবে ওই ভারী জিনিসটাকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার গায়ের মধ্যে কিসে জানি দাগ লেগে আছে, কিন্তু বুঝলাম না কিসের দাগ। তাই ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ভাবছি নীলার মামাকে আজকে হসপিটালে নিয়ে যাব, তাই অ্যাম্বুলেন্স আসার জন্য ফোন করেছি। একটু সময় পর অ্যাম্বুলেন্স চলে আসে। অ্যাম্বুলেন্সের শব্দ পেয়ে নীলা বাইরে এসে দেখে অ্যাম্বুলেন্স একটা তার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। এটা দেখে বলে ওঠে, বুঝলাম না, অ্যাম্বুলেন্স এখানে কি করে এসেছে? মামা কি অ্যাম্বুলেন্স আসার জন্য কল করেছে? কিন্তু আমার জন্য তো না, তাহলে কার জন্য? কাঠের ব্যাটাটা বাইরে এসে আমার উদ্দেশ্য করে বললো, অ্যাম্বুলেন্সটা আমি ডেকে এনেছি কারণ তোমার মামাকে হসপিটালে নিয়ে যাব। তোমাদের শহরের মধ্যে নাকি একটা ভালো ক্লিনিক আছে, ওখানে নাকি একজন ভালো ডাক্তার বসে। ওনাকে তোমার মামার পাটে দেখাবো, ওনার পায়ে গুরুতর সমস্যা। বাবা, তোমাকে তো বলেছি এত কিছুর প্রয়োজন নেই, আমার পা এমনি নিজে থেকেই ঠিক হয়ে যাবে। না মামা, আমি জানি তুমি ভালো কোনো ডাক্তার দেখাওনি, আমিও চাই তুমি ডাক্তার দেখাও, আর উনি ওইসব সম্পর্কে ভালো বোঝে, তাই তুমি ওনার সাথে যাও। নীলা চোরাচুরিতে নীলার মামা আমার সাথে যাওয়ার জন্য রাজি হয়। নীলার মামাকে সাথে করে হসপিটালে নিয়ে যাই। হসপিটালের ক্লিনিকে নিয়ে যেতে ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার বলেছে ওনার অপারেশন করা লাগবে।
অপারেশনের জন্য প্রায় 5 লক্ষ টাকা লাগবে। আমি একটা চেক দিয়ে দিলাম। ডাক্তারের আর দেরি করলো না, অপারেশন করার জন্য সবকিছু প্রস্তুতি শুরু করলো। নীলার মামি আর ছোট দুই মামাতো বোনও সাথে আছে। নীলা এখনো আসেনি, ও হয়তো বা দুপুরে রান্না করে এখানে আসতে পারে। ডাক্তার একটা প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দিয়ে বলল, দেখুন মিস্টার আবি সাহেব, এখানে যা লেখা আছে ওই ওষুধগুলো আপনি আমাদেরকে এনে দিন। কারণ ওষুধগুলো ছাড়া এখানে ট্রিটমেন্ট করা যাবে না, কারণ ওষুধগুলো এই জায়গায় পাওয়া যাবে না। তাই আপনাকে ঢাকা থেকে ওষুধগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার ম্যানেজারকে কল করে আপনার ওষুধগুলো এনে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি অপারেশনের কাজ শুরু করুন। আর অপারেশন হওয়ার পরে উনি ঠিকভাবে আবার আগের মতো চলাফেরা করতে পারবে তো? দেখুন, অপারেশনের 1 সপ্তাহ পর উনি 100% আগের মতো চলাফেরা করতে পারবে। এখানে সমস্যা হয়েছে, উনি যে ডাক্তারের কাছে দেখিয়েছে ওরা ওনাকে ঠিকভাবে চিকিৎসা করতে পারেনি, তাই ওনার আজকে পায়ের এমন অবস্থা। ভালো হয়েছে সময় থাকতে আপনি ওনাকে আমাদের কাছে নিয়ে এসেছেন। যদি লেট হতো তাহলে হয়তোবা উনি আর কখনো নিজের পায়ে হাঁটতে পারতেন না। আমরা সবসময় মানুষের ভালোর জন্য এখানে বলে থাকি, কিন্তু অনেকে অনেক টাকার ভয়ে এখানে আসতে চায় না। এটা হচ্ছে মানুষের জীবন নিয়ে কথা। আমি ডাক্তারের সাথে আরো কিছু কথা বলে ম্যানেজারকে কল দিব ভেবে নিচে আসলাম। নিচে আসতে আমার কলটা বেজে ওঠে। দেখলাম ফোনের স্ক্রিনে ম্যানেজার আমাকে কল করেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে ম্যানেজার আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, স্যার, আপনি যে আমাদেরকে বলেছেন শ্রাবণী নামের সব কিছু আপনাকে দেওয়ার জন্য, আমি সব প্রমাণ পেয়ে আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছি। আর আমি আপনাকে বলেছি না উনি মানুষটা ভালো না, উনি আপনাকে ধোঁকা দিচ্ছে। আপনি সব রেকর্ডিং দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ দেখতেছি আর তোমাকে একটা মেল করেছি। দেখো ওই ওষুধগুলো আমার ইমিডিয়েটলি লাগবে। এখনই যে কোনোভাবে 1 ঘন্টার মধ্যে তুমি এখানে আনার চেষ্টা করো। প্রয়োজনে তুমি ফ্লাইট নাও, ফ্লাইট ধরে এখনই চলে আসো। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি অলরেডি এটা পাঠিয়ে দিয়েছি। এখন যা আছে সব কিছু রেডি করে আমার কাছে আসলেই আমি এক্ষুনি ফ্লাইটে করে আপনার কাছে চলে আসছি। ম্যানেজার রহিম কথাটা বলে কলটা কেটে দেয়। এরপর আমি হোয়াটসঅ্যাপ চেক করে তো আমার প্রচুর পরিমাণ মাথা ঘুরে যায়। আমার মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কারণ এতদিন ধরে আমি যাকে মনের প্রাণে চেয়ে এসেছি, যাকে ভালোবেসেছি, সে আমার সাথে এমনটা করবে আমি কখনো কল্পনা করতে পারিনি। হ্যাঁ, আমি দেখতে পেলাম এদের মধ্যে শ্রাবণী একটা ছেলের সাথে ফিজিক্যালের মধ্যে আছে। আমি এটা দেখার পর আর সহ্য করতে পারলাম না। ফোনটা একটা আছাড় মেরে ভেঙে ফেলে আমি হসপিটালের ডিআইপি কেবিনে বসে আছি আর ভাবতেছি যে শ্রাবণী আমার সাথে এমনটা কি করে করতে পারলো। আমি ওর কোনো জিনিসটা অপূর্ণ রেখেছি। ও কি তাহলে আমার টাকার জন্যই আমাকে ভালোবাসার অভিনয়ে ছলবল কষেছিল? তখনই দেখলাম নীলা হাতে একটা বাটি নিয়ে আমার কাছে এসে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই আপনার সমস্যা কি? আপনাকে কতবার করে কল করেছি, একটা কলও আপনার কাছে লাগে না? সবসময় কল বন্ধ করেন। কেন জানি না নীলার উপরে আমার রাগ হয়ে গেল। তখন নীলাকে উদ্দেশ্য করে রাগে গলায় বলে উঠি, এই মেয়ে শোনো, আমি কি করব না করব তোমাকে বলে করবো নাকি? আর তুমি এখানে এসেছো কেন? যাও এখনই চলে যাও। আমার কথাটা শুনে নীলা একদম থ হয়ে গেল আর মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আবার কথা শুনে একটু ভয় পেল, এরপরে আবার ভয় বলতে শুরু করলো, আসলে আমি আপনার জন্য খাবার রান্না করে এনেছি। আমি সকালে কিছু খাননি, তাই ভাবছিলাম আপনার খুব খিদা লেগেছে, তাই আমি দুপুরে আপনার জন্য রান্না করে এনেছিলাম। দেখুন আপনি এত স্বামীর অধিকার দেখাতে আসবেন না। আমি আপনার কাছে কিছুই জানি আর আনানোর প্রয়োজনও নেই। আমার ধমকে দেখলাম নীলার চোখের কোণে পানি চলে আসে। নীলা বাড়িটা রেখে ওখান থেকে সোজা বের হয়ে চলে যায়। মনে হয় আমি কাজটা ঠিক করলাম না। শ্রাবণের উপর রাগটা একটা আমি নীলার উপর দিয়ে দেখিয়ে দিলাম। কিছু ভালো লাগছে না, তাই আমি মাথাটা হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করলাম আর ম্যানেজারকে ঠিকানা দিয়েছি। ও ঠিকই ওর মতো চলে আসবে, তাই গাড়ির চাবিটা নিয়ে বের হলাম। তখনই দেখলাম শ্রাবণী একের পর এক কল দিচ্ছে। আমি কল রিসিভ করলাম না, কলটা কেটে দিলাম। কলটা কেটে আমি একটা নদীর পাড়ে এসে বসে রইলাম। কারণ আজকে আমার খুব খারাপ লাগছে, কারণ শ্রাবণী আমার সাথে যা করেছে তা আমি কখনো আশা করিনি। কিন্তু আমার কেন এমন লাগছে যে শ্রাবণী আমার সাথে চিট করার থেকেও আমি নীলাকে যে আজকে বকা দিয়েছে তার আরো বেশি খারাপ লেগেছে। তাহলে কি আমি শ্রাবণীকে না নীলাকে ভালোবেসে ফেলেছি? আবার তখন মনে হচ্ছে আমার ভালোবাসার মানুষ শ্রাবণী না। আমি যদি চাই তাহলে নীলাকে আমার আপন করে নিতে পারি, কিন্তু ওকে আমাকে ওর স্বামী হিসেবে মেনে নেবে? ওকে একবার বলে দেখি, যদি রাজি হয় তাহলে আমি আর কখনো ওকে কষ্ট দেবো না, সবসময় আমার করে রাখবো। নদীর পাড়ে বসে এইসব ভাবছি, তখনই হসপিটাল থেকে ডাক্তার কল করে বলল, দেখুন মিস্টার আবির, আপনি যে পেশেন্টকে নিয়ে এসেছেন সে এখন মোটামুটি সুস্থ আছেন। আমরা অপারেশন সাকসেসফুল করেছি, আপনি হসপিটালে আসতে পারেন। আরেকটা কথা বলে রাখি,
এখানে একটা ফোন ভেঙে ফেলেছি, আর আমি যেহেতু বড়লোক তো আমার তো আবার ফোনের অভাব নেই, বুঝতে পেরেছেন? তো অন্য ফোনে ফোন করেছে আর কি। ঠিক আছে ডাক্তার, আমি আসি। কথাটা বলে কলটা কেটে দিয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। হসপিটালে যেতে প্রায় 30 মিনিটের মতো লাগে। সোজা গিয়ে নীলার মামার কেবিনে প্রবেশ করি। আমাকে দেখে নীলার মামা বলে ওঠে, বাবা তুমি এসেছো, জানি না তোমাকে কি বলে ধন্যবাদ দিব। আমি তো ভেবেছিলাম আমি কখনো আর নিজের পায়ে হাঁটতে পারবো না। ছি ছি ছি, এসব কি বলছেন? আমি তো আপনাকে পর কেউ না। আমাকে এমনভাবে বলবেন না। নীলাকে কোথাও দেখলাম না, হয়তো আমার কথায় রাগ করে বসে আছে। হসপিটাল থেকে নীলাকে খুঁজবো বলে বের হই, তখনই পেছন থেকে নীলার মামা আমার উদ্দেশ্যে বলে ওঠে, বাবা নীলা বাসায় চলে যাবে, তাই আমার কিছু প্রয়োজনীয় জিনিস আনতে গেছে। আমি কিছু বললাম না, আর হসপিটাল থেকে বের হতে দেখি শ্রাবণী। শ্রাবণী আমাকে দেখে জড়িয়ে ধরে বলে, জান, তুমি আমার একটা কলও ধরছো না, আমার এসএমএসগুলো রিপ্লাইও দিচ্ছ না। আমি তোমাকে কতগুলো কল করেছি, তার কোনো হিসাব আছে? আর তুমি এখানে কি করো? হ্যাঁ, শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে কথাগুলো বলছে। তখনই খেয়াল করি নীলা। নীলা আমাদেরকে এমন অবস্থা দেখে ওখান থেকে চলে যায়। আমার তো শ্রাবণীর ওপর প্রচুর পরিমাণ রাগ হয়। ওকে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে ফেলে দিয়ে বলে উঠি, তোর মতো নষ্ট আমি আমার গায়ে স্পর্শ করার সাহস কি করে হয়ে ওঠে? হ্যাঁ, আবির, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো। তুমি তো কখনো আমার সাথে এমন ব্যবহার করোনি। তাহলে কেন আজকে আমার সাথে তুমি এমন ব্যবহার করছো বলো? আমি যে তোর সাথে কথা বলছি এতে আমার যে ঘৃণা হচ্ছে সেটা তো অনেক। তুই কি করিসনি? তখন আমি শ্রাবণীকে সবগুলো ভিডিও দেখাই। শ্রাবণী এইসব দেখে আমার পা জড়িয়ে ধরে কান্না শুরু করে আর বলতে লাগে, আবির দেখো, আমি যা করেছি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি যা করেছি আমাকে তার একটিবার সুযোগ দাও, আমি আমার সব ভুলগুলো সহ্য নেব। শ্রাবণীর কথায় আমার আরো রাগটা দ্বিগুণ বেড়ে গেল। পা থেকে ওকে একটা লাথি দিয়ে সরিয়ে দিয়ে বলতে শুরু করলাম, তোর মতো নষ্টা মেয়েকে ক্ষমা, এটা কখনো সম্ভব না। আমি আমার শত্রুকে ক্ষমা করতে পারি, কিন্তু বেঈমানকে না। আমি জানি আবির, তোমাকে ওই মেয়েটা বশ করে রেখেছে, তাই তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ না। আমি ওই মেয়েটাকে দুনিয়া থেকেই উঠিয়ে ফেলবো। আর একটিবার যদি তুই তোর এই নোংরা মুখে যদি নীলার নাম তুলিস, তাহলে তোকে আমি এখানে মেরে ফেলবো। তুই একে মারার হুমকি দিচ্ছিস। তোকে যে আমি এখনো বেঁচে রেখেছি এটাই তো 7 পুরুষের কপাল। ভালো যে আমি এখনো তোকে কিছু করিনি। আমার সামনে থেকে চলে যা। তুই যদি আমার চোখের সামনে থেকে এখনই না যাস, তাহলে আমি কিন্তু এখনই তোকে গুলি করে মেরে ফেলবো। কথাটা বলে আমি ওখান থেকে চলে যাই। হসপিটালে গিয়ে দেখি মামার কেবিনে যেতে উনি বলে ওঠে নীলা বাসে চলে গেছে। মনে হয় ওই সময় দৃশ্যটা দেখে নীলা বলবে যে আমার কাছ থেকে চলে গিয়েছে। ও মনে করেছে আমি শ্রাবণের জন্য ওকে বকা দিয়েছি, তাই হয়তো ও এখান থেকে আমাদেরকে আর ডিস্টার্ব করতে চায় না বলে চলে গিয়েছে। আমি জানি না আমার কেন এমন খারাপ লাগছে। আমি তো ওনার সাথে নিজের স্বার্থের জন্যই বিয়ে করেছিলাম, তাহলে আমি কি ওনার প্রেমে পড়ে গেছি? না, তা কি করে হয়? ওনার তো একজন গার্লফ্রেন্ড আছে। তার উপরে উনি কিছুদিন পরে ওকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দিয়ে। না, কেন জানি না আমি নিজেকে ভাবাতে পারছি না যে উনি আমার সব সময় আমার সাথে থেকে যাবেন না। আমি কেন ওনাকে ভালোবেসে ফেলেছি আমি বুঝে উঠতে পারছি না। আমার মাথায় কিছুই কাজ করছে না। আমি কি করব? ওনার কথা শুধু বারবার আমার কানে এসে ভাসছে। হঠাৎই দেখলাম দরজার বাইরে থেকে কেউ কলিং বেল দিচ্ছে। শব্দের বোর্ডটা আমার কেটে গেল। দরজা খুলে আমি তো অবাক, কারণ সামনে দাঁড়িয়ে আছে আমি। তুমি এভাবে কিছু না বলে হসপিটাল থেকে চলে এসেছো কেন? না, আসলে আমি চলে এসেছি মামার কিছু প্রয়োজনীয় জিনিস আনতে হবে, তাই এখানে এসেছি ওনার জন্য কিছু নেব বলে। আর আপনি তো খাবার খাননি, তাই ভাবলাম আপনার জন্য রাতে রান্না করে নিয়ে যাব। আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। প্রয়োজন নেই, আমি জানি আপনি আমার থেকে ডিভোর্স চাইছেন, তাই তো সমস্যা নেই, আমি আপনাকে দিয়ে দেবো। বিষয়টা তা না। আমি তোমাকে কি বলতে চাই সে কথাটা তো আগে আমার কাছ থেকে শুনবে। আমি জানি আপনি এই কথাটাই বলতে চান, কারণ আপনি ওই মেয়েটাকে ভালোবাসেন আর তাকে বিয়ে করতে চান। আমি সব কিছুই দেখেছি, আর আমি আপনাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছি। কথাটা বলে নীলা বের হতে যাবে, তখন ওর হাত ধরে আমি একটা টান দিয়ে ও নিজেকে না সামলাতে পেরে আমার বুকে এসে পড়ে। এ কি, আপনি এসব কি করছেন? নীলা ভয়ে কাঁপা কাঁপা মুখে কথাটা বলতে লাগলো। ওর যেন ওর শরীরটা কেঁপে উঠলো, একদম বিদ্যুতের মতো। আপনি আমার সাথে এমন করছেন কেন? আমার খুব ভয় লাগছে। কিসের ভয়? আমি তো তোমার স্বামী, তাই আমার পুরোপুরি অধিকার আছে। আপনার কথা আমি ঠিক বুঝলাম না। নীলা ঠোঁটে আঙুল দিয়ে ওর মুখে চুপ করে দিই। দেখো, আমি শ্রাবণীকে ভালোবাসি না, আর শ্রাবণী কখনো আমার হতে পারবে না। কারণ আমি বুঝতে পেরেছি শ্রাবণী আমার জন্য আমাকে ডিজার্ভ করে না। আমি আজ এতদিন ধরে তোমার সাথে থেকে এতটুকু ফিল করেছি যে আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর ডিভোর্স তো দূরের কথা। কেউ যদি এভাবে ভিলেনের মতো প্রপোজ করে, তাহলে কি কেউ একসেপ্ট করে নেবে নাকি? নীলাকে করে নিয়ে ছাদে চলে যায়। ওকে ছাদে নামিয়ে দিলাম। পাশে দেখলাম গোলাপ ফুল ফুটে আছে, তাই একটা গোলাপ ফুল ছেড়ে হাঁটু গেড়ে ওকে বলে উঠলাম,
ভালোবাসা কি আমি জানি না, কিভাবে সেটা বুঝতে হয় তাও চাই না, কিন্তু এতটুকু জানি তুমি আমার অনুভূতির প্রতিচ্ছবি। যখনই তোমায় দেখেছি সেই অদ্ভুত অনুভূতিরই আমাকে ভরপুর করে। তোমার মাঝে লুকিয়ে আছে আমার অগণিত ভালোবাসা, যা আমি ধরতে চাই। তুমি কি আমার হতে পারো? তুমি কি তোমার হাতটা আমাকে ধরতে দেবে? ভালোবাসা শব্দটা অনেক ছোট, কিন্তু ছোট শব্দের মধ্যে লুকিয়ে আছে হাজারো কষ্ট আর বেদনা। হাসি, আনন্দের সব মুহূর্তে আমি তোমার পাশে থাকতে চাই। তোমার খারাপ সময়ে তোমাকে সান্ত্বনা দিতে চাই, আর ভালো সময়গুলোকে আরো রঙিন করে তুলতে চাই। তুমি আমার হাসি খুশি একমাত্র উৎস, এবং আমি প্রতিদিন তোমার জন্য সেই হাসি ছড়িয়ে দিতে চাই। নীলা, তুমি কি আমাকে ভালোবাসবে? তুমি কি তোমার ভালোবাসার সেই বিশেষ স্থানটা আমাকে দেবে, যেখানে থাকবে শুধু আমি আর তোমার পবিত্রতা লুকিয়ে থাকবে? আমি চাই সেখানে থাকতে, তোমার পাশে, তোমার স্বামী হিসেবে। আমার জীবনের প্রতিটি মুহূর্তে থাকলে জীবনটা আরো সুন্দর হয়ে উঠবে। নীলার, আমি তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার ভালোবাসা এত গভীর যে মুখে বলে প্রকাশ করা খুব কঠিন। তুমি যখন পাশে থাকো সবকিছু আরো সুন্দর হয়ে ওঠে। আমার হৃদয়ে প্রতিটি বিটে তোমার জন্য একটা বিশেষ জায়গা আছে। আশা করি একদিন তুমি এই ভালোবাসা অনুভব করতে পারবে। হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি। কথাটা বলে ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। নীলা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমাকে শক্ত করে আমার বাহুডোরে জড়িয়ে ধরে রইলাম। আরেকটা কথা, এখানে নীলার আব্বু যে খুঁজতে যেতে চেয়েছিল, আসলে নীলার আব্বু মারা গিয়েছে, তাই এটা নীলা জানতে পারে, আর তাই সে আর ওখানে যাওয়া হলো না। আর গল্পটা এখানেই শেষ করে দেওয়া হলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।